তারপরে আমরা তারপরে এরপর আদার্স ফর্ম অফ বিজনেস আছে, তো বিভিন্ন অন্যান্য ধরনের যে ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেমন একতরফা প্রতিষ্ঠান মানে এক মালিকানা ব্যবসা, পার্টনারশিপ বা অংশীদারি ব্যবসা, বা অন্যান্য যে ধরনের ব্যবসাগুলো রয়েছে, জয়েন্ট ভেঞ্চার বলেন, তারপরে অ্যাসোসিয়েশন অফ পার্সন, হিন্দু জয়েন্ট ফ্যামিলি, এইগুলো যে মানে প্যাটার্নগুলো আছে সেইগুলো, এইগুলো আসলে ট্যাক্স বই থেকে নিয়েছে। ট্যাক্স বইতে এই আইটেমগুলো অতিরিক্ত বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাড করা আছে, সেইগুলোর জন্য এইবার সিলেবাসে এই পার্টগুলো ঢুকিয়েছে। আগে এই পার্টগুলো ছিল না। ঠিক আছে, তো অ্যাকাউন্টিং এ তার মানে আমরা প্রথমে অ্যাকাউন্টিং এর সিলেবাসটা একটু ধারণা পেলাম, কারণ সিলেবাসটা আসলে এই অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে এইভাবে সিলেবাসটা বলা যায় না। তো এই যেহেতু একটা মনে করেন এখানে যতগুলো আইটেমগুলো ঢোকানো আছে, এবং স্পেশালি আমরা বলবো যে মডুল মানে বিতে, মডুল বিতে যত আইটেম আছে ওই একটা পার্টই হচ্ছে আমার 4-5টা চ্যাপ্টারের সমতুল্য। তো এই জন্য আমরা মডিউলকে আবার কি করেছি আমাদের বইতে, আমরা যে কাজটা করেছি আপনাদের বোঝার সাথে, মডিউলকে একটা ফোকাস করে মডিউলের আন্ডারে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে চ্যাপ্টারকে আমরা মানে অ্যানালাইজ করেছি। যেমন দেখেন, প্রথমে ছিল কি আমাদের বইটা একটু সাজিয়েছি কেন, আমরা একটু আপনাদের দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। আমাদের প্রথমে হচ্ছে ব্রড কোশ্চিন প্যাটার্ন টাইপের একটা জিনিস। তো প্রশ্ন প্যাটার্ন, ব্রড কোশ্চিন মানে ক খ গ, অ্যাকাউন্টিংটা আসলে নিউ কোশ্চিন প্যাটার্ন অনুযায়ী পুরোপুরি ফলো করে না, ওইটা ওই ওখানে বলেই দেওয়া আছে যে নিউ কোশ্চিন অনুযায়ী অ্যাকাউন্টিং ফলো করবে না। তাও কিছুটা ফলো করেছে, অ্যাটলি ওই যে আপনার কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এই পার্টটা ফলো করেছে। আর ব্রড কোশ্চিন বাদ বাকি সবই ব্রড কোশ্চিন। তো এখানে মডুল এতে ছিল ইন্ট্রোডাকশন বা ভূমিকা, এইটাকে আমরা মনে করেন যে আম, কয়েকটা চ্যাপ্টারে ভাগ করেছি। ঠিক আছে, মডুল এ কে আমরা কয়েকটা চ্যাপ্টারে ভাগ করেছি, মডুল বি কে স্পেশালি আমরা বেশ কয়েকটা চ্যাপ্টারে স্যার, ভাগ করেছি। স্যার স্ক্রিনটা কি একটু জুম করে দেওয়া যায় স্যার? আসলে মোবাইল আপনি থেকে দেখছি মোবাইলে তো। জুম করেন, মোবাইলে জুম করতে পারেন, আমার এখানে জুম আছে, জুমটা আপনার হাতের মুঠোয়, 2 আঙ্গুল দিয়ে একটু ইয়ে করে ফেলেন, পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা তাহলে দেখাচ্ছিলাম যে অ্যাকাউন্টিং এর যে মানে সিলেবাসকে আমরা মূল আসলে বলতে চাচ্ছিলাম এই কথাটা, যে অ্যাকাউন্টিং এর মূল যে মডিউলগুলো আছে মডিউলগুলোকে আমরা চ্যাপ্টারে বিভক্ত করেছি। চ্যাপ্টারে বিভক্ত করার ফলে স্পেসিফিক চ্যাপ্টার থেকে যেহেতু আপনাদের কোশ্চিন আছে, এটা আমরা করেছি কেন, আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে এইভাবে স্পেসিফিক চ্যাপ্টারকে কেন্দ্র করে। তো স্পেসিফিক চ্যাপ্টারকে যেহেতু কেন্দ্র করে আমরা ওই চ্যাপ্টার অনুযায়ী আমরা আপনাদেরকে বইটা সাজিয়েছি যাতে আমরা পড়তে সুবিধা হয়, আমরা পড়ার সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আর অ্যাকাউন্টিংটা আমরা দেখবেন যে দিন শেষে আপনাদের মনে হবে যে অ্যাকাউন্টিংটা আমরা যতটা ভয়ঙ্কর ভাবতাম, অ্যাকাউন্টিং তুলে দেওয়ার জন্য যেটা আমরা চিন্তা করেছিলাম সেটা আসলে দরকার নাই। হ্যাঁ, এখন আমি একটু আমার পরিচয়টা দিয়ে শুরু করি, আগেই পরিচয়টা দিলাম না, একটু পরিচয়টা দিই। আমি মোহাম্মদ রাসেল উদ্দিন, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষক এবং অ্যাকাউন্টিংয়ের ছাত্র। আমি একজন আইসিএমবির মেম্বার, পাশাপাশি সি এর একজন স্টুডেন্ট, আপনার একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, পাশাপাশি একটা এলএলবিও করেছি। এই পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছি। তো অ্যাকাউন্টিং কোর্সটা আমি শুরু করলাম। তো অ্যাকাউন্টিংটা আমি এইটা শুরু করতে চেয়েছি এইভাবে যে অ্যাকাউন্টিংটা যেন আপনাদেরকে কোনোভাবে মনে হয় না একটা কঠিন কোর্স। আমরা আপনারা সহজাত প্রবৃত্তি যেটা বলে যে অন্যান্য কোর্সে যতটা মানে সহজ, আমি চেষ্টা করব যে অ্যাকাউন্টিংটা যেন দিন শেষে আপনাদের কাছে তার থেকেও সহজ মনে হয়। আমরা এইটাতে চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, অ্যাকাউন্টিং এর একবার আমরা একটু কোশ্চিন দেখব। আমরা বিগত 1 বছরের কোশ্চিন দেখব, আর সর্বশেষ 1 বছর মানে সর্বশেষ প্রশ্নটা দেখব। সর্বশেষটা যেহেতু 6তম নিয়ে সবারই অনেক আগ্রহ, আর বিগত 5 নম্বর একটা প্রশ্ন দেখব। এই প্রশ্ন দুইটা দেখার বেশ কিছু কারণ রয়েছে। প্রশ্ন দুইটা আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনাদের জন্য অনেকগুলোর দিকে সুবিধা হবে। এবং কেউ মনে করবেন না যে আমরা মানে কথার ছলে পড়তে পড়তে চলে যাব। হ্যাঁ, আমরা মনে করবো যে আমরা গল্প করছি, গল্প করতে করতে পড়া শেষ করে ফেলবো, কখনই পড়া হয়ে যাবে আহ, মানে এটা কেউ বুঝতেই পারবে না। আমরা একটু গল্পের ছলে ছলে আমরা বাস্তবিক ঘটনা যেগুলো আছে, মানে অ্যাকাউন্টিংটা আমাদের কঠিন হয়ে যায় কেন, আমরা বাস্তবে প্র্যাকটিস করি
মানে যেভাবে, আর পড়তে যে অন্যভাবে হয়ে যায়। তো আসলে না, মানে বাস্তব আর এটা একই জিনিস, কোনো পার্থক্য নাই। তো আমরা যদি ওইভাবে বাস্তবিকতার সাথে উদাহরণ দিয়ে যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা বেশ মজা পাবো অ্যাকাউন্টিং থেকে। তখন আর আমাদের জন্য এটা কোনো কঠিন বিষয় মনে হবে না। আচ্ছা, অ্যাকাউন্টিংটা আমরা একটু দেখি। আগে অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ছিল, তো আমরা একটু দেখি অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কখন হয়েছে, অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টিং ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, নর্মালি দেখেন প্রথম সেটটা একটা থিওরি থাকে, পরের সেটটা নর্মালি অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশন, সমীকরণ, এগুলো খালি জাস্ট নাম বলতেছি, আপনাদের কোনো কিছু মাথায় রাখতে হবে না, খালি কোশ্চিনটার নাম বলে যাচ্ছি। কারণ আমরা চ্যাপ্টারটা আমরা ওইভাবেই সাজিয়েছি। প্রথম চ্যাপ্টার থিওরি থাকে, আমরা এই জন্য ইন্ট্রোডাকশন চ্যাপ্টার দিয়েছি। দ্বিতীয় চ্যাপ্টার ইকুয়েশন নামের এক ধরনের ম্যাথ থাকে, আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা সবসময় এই টাইপের অঙ্কই থাকে এখানে, আমরা এই জন্য এটাকে একটা চ্যাপ্টার করেছি। 3 নাম্বারটা হচ্ছে যে আপনার ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্সটা হচ্ছে ওই যে 3 নাম্বার মডুল সি এর রেকর্ডিং সিস্টেমের একটা পদ্ধতি, ওইটা আমরা ট্রায়াল ব্যালেন্সের একটা পার্ট করেছি। ঠিক আছে, দিয়ে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা ওখানে দেখাবো। এরপরে আসলে আরেকটা দেখেন, এখানে আসছে হচ্ছে আপনার জার্নাল এন্ট্রি কনসেপ্ট। যদিও উপরের এই কোশ্চেনটা আগে আসা উচিত, 4 নাম্বার আগে আসা উচিত, আপনার 3 নাম্বারটা পরে যাওয়া উচিত, মানে সিকোয়েন্স অনুযায়ী, অ্যাকাউন্টিং এর যে সিকোয়েন্স অনুযায়ী। তো যেটা করেছে পরীক্ষায় যেটা আসছে আমাদের কিছু বলার নেই। তো আমরা তার মানে এখানে একটা জার্নাল এন্ট্রির একটা বিষয় আছে, অঙ্ক আছে জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি মানে ওই যে আমরা প্রথমে বললাম যে একটা কাস্টমার দোকান থেকে কিনলো, আড়ং থেকে কিনলো, তারপরে সে একটা মুড়ি বই থেকে একটা কি ভাউচার পেলো, আর মুড়ি বই আড়ং রেখে দিল। আড়ং যে মুড়ি বই থেকে যে ভাউচার দিয়ে প্রথম ডাটা ইনপুট করলো, সেটা হচ্ছে জার্নাল এন্ট্রি। সেই জার্নাল এন্ট্রিগুলো কিভাবে রেকর্ড করতে হয় তারিখ অনুযায়ী, সেটা আমরা এখানে দেখব। ঠিক আছে, এরপরে ব্যাংক রিকনসিলেশন। ব্যাংক রিকনসিলেশন একটা খুব সহজ ম্যাথ। এই ম্যাথটা মনে করেন যে মানে অ্যাকাউন্টিং যদি বোঝা যায়, তাহলে কিন্তু অ্যাকাউন্টিং সুবিধা হচ্ছে কি, খুব দ্রুত পরীক্ষা শেষ করা যায়। যেমন ব্যাংক রিকনসিলেশন একটা ম্যাথ, এই ম্যাথ করতে সর্বোচ্চ পরীক্ষায় আপনার 10 মিনিট সময় লাগবে। আপনি জোর করে হলে 15 মিনিট দিতে পারবেন, এরপর আর মানে সময় পাবেন না, মানে মানে আর লেখার সুযোগ থাকবে না, এত কম সময় লাগে। তার মানে আপনি 15 মিনিটে 12 মার্কস, 15 মার্কসে উত্তর দিয়ে দিচ্ছেন। এটা আমাকে বেশ কিছু সুবিধা আছে। আবার কিছু চ্যাপ্টার আইডেন্টিফাইড আছে, এই চ্যাপ্টারগুলো খুব সহজ, এই চ্যাপ্টারগুলো একটু তুলনামূলক কম সহজ। তাহলে আমরা বলে ওই সহজ চ্যাপ্টারটা আমরা একটু বেশি ফোকাস দিয়ে দিব। আবার কিছু চ্যাপ্টার আছে খুব মানে ফ্রিকোয়েন্টলি আসে, আবার কিছু চ্যাপ্টার আছে ফ্রিকোয়েন্টলি আসে না। তার মানে কিছু প্রশ্ন ফ্রিকোয়েন্টলি রিপিট হয়, মানে ওই কনসেপ্টটা ফ্রিকোয়েন্টলি রিপিট হয়। আবার কিছু প্রশ্ন আছে ফ্রিকোয়েন্টলি রিপিট হয় না। তাহলে যেগুলো রিপিট হয় আবার সহজ, দেখেন বিষয়টা বোঝেন, যেগুলো রিপিট হয় আবার সহজ, সেইগুলোতে আমরা বেশি ফোকাস করব। তার মানে অ্যাকাউন্টিংটা আমাদের কাছে কিছুই মনে হবে না। ঠিক আছে, এরপরে কম্পারেটিভ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট একটা আছে, এটাও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা পার্ট। নগদ আসা যাওয়াটা এখানে রেকর্ড করা হয়। এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এই ক্যাশ ফ্লোর একটা বড় গুণ আছে যেটা, এটা যে উত্তর হয়েছে আপনি পরীক্ষার হল থেকে বুঝে আসতে পারবেন। অ্যাকাউন্টিং এর 2 ধরনের অঙ্ক পরীক্ষায় হয়েছে কিনা আপনি পরীক্ষার রুম থেকে বুঝে আসতে পারেন। একটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর একটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। পাশাপাশি রেওয়া মিলটাও তাই, যে আপনি পরীক্ষার হল থেকে বুঝে আসতে পারবেন আপনার উত্তর সঠিক হয়েছে, তাহলে টেনশনের কোনো কারণ থাকবে না যে আমার ঠিক হয়েছে কিনা। আচ্ছা, এরপরে দেখেন তারপরে যে 7 নাম্বারটা, ওইটা ডেপ্রিসিয়েশন, খুব কমন, খুব স্বল্প সময় লাগে, কমন এবং মানে খুব সহজ, এবং প্রতিবার ফ্রিকুয়েন্টলি আসে। 7 নাম্বারটা এখানে বলা যায় যে 2টা অঙ্ক করলে একটা অঙ্ক কমন পড়বে, এইরকম টাইপের আর কি। ডেপ্রিসিয়েশন চ্যাপ্টারটা 2টা অঙ্ক করব, একটা অঙ্ক কমন পড়বে পরীক্ষা হলে। আবার 5টা থিওরি পড়বো, 4টা 5টা থিওরি পড়বো, ওর থিওরিটাও কভার হয়ে যাবে। তার মানে কিন্তু এখানে যে 20 মার্কস আপনার থাকে, এই 20 মার্কস মোটামুটি পাওয়াটা অনেকটা নিশ্চিত 7 নাম্বারে। 8 নাম্বারটা যেটা আছে রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিসটা কি? এই রেশিও অ্যানালাইসিসের মানে রিকোয়ারমেন্ট থাকে 6-7টা। মানে দেখেন এখানে রিকোয়ারমেন্ট আছে, কতগুলো রিকোয়ারমেন্ট আছে, এই 5টা রিকোয়ারমেন্ট, আবার পরে আরো 2টা রিকোয়ারমেন্ট, তো তার মানে রিকোয়ারমেন্ট থাকে 5-7টা। তাহলে আপনার যে কটা রিকোয়ারমেন্ট হবে সেই কটার উত্তর পাবেন, সেই কটার মার্কস পাবেন। এর মধ্যে মজার কথা হচ্ছে যে প্রথম যে 2টা রিকোয়ারমেন্ট থাকে, 2-3টা রিকোয়ারমেন্ট, এটা সবাই পারে, কোনোভাবে ভুল হয় না। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ওইরকম একটা সহজ বিষয়। আচ্ছা, এরপরে আমাদের তো আসছিল একটা জিনিস,
সেটা একটা থিওরি কনসেপ্ট বেস। এটা আসে না, লাস্টের দিকে ছিল শর্ট নোট। এটা হচ্ছে আমাদের বিগতবারের আগের বারের কোশ্চেন দেখাইলাম। এখন আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে অ্যাকাউন্টিং এর পরিবর্তনটা হয়নি, ওরা তেমন বলেও দিয়েছিল, কাজেও প্রমাণ রেখেছে। আমি এবার আমাদের সর্বশেষ যে প্রশ্ন 6তম ব্যাংকিং ডিপ্লোমা, এই প্রশ্নটা আপনাদের দেখাই। আমরা একটু আহ, সর্বশেষ প্রশ্নে যাই। সর্বশেষ প্রশ্নটা দেখলে আপনাদের আরো সাহস বাড়বে মনে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাদের আম, সহকর্মী হিসেবে বলি, সেটা হচ্ছে যে যে কোনো কোর্স শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট টিপস থাকবে, সেটা হচ্ছে অবশ্যই প্রথম তার সিলেবাসটা দেখবেন। এরপরে সিলেবাসটা অ্যানালাইসিস করে তার প্রশ্ন দেখবেন, প্রশ্ন দেখে সিলেবাসটা অ্যানালাইসিস করবেন, দিয়ে আইডেন্টিফাই করতে হবে কোন পার্ট থেকে বেশি কোশ্চেন আসে। কারণ কি, প্রত্যেকটা কোর্সের কিছু কোর কনসেপ্ট থাকে, যেখান থেকে কোশ্চেন না করলে ওই কোশ্চেনটাই বাতিল হয়ে যায় বা ওই কোশ্চেনের কোনো ভ্যালুই থাকে না। তার মানে ওর কোর কোর পয়েন্টসগুলো আপনি যদি আইডেন্টিফাই, ওই যে কেপিআই বলে না, কেপিআই পয়েন্টসগুলো যদি আপনি ইন্ডিকেট করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অনেক বিষয়টা সহজ হয়ে গিয়েছে, কমনও ভালো পাবেন। এবং স্বল্প সময় কমন পড়লে তো দ্রুত লিখে শেষ করা যায়, আমাদের কিন্তু ওই সুযোগটা রয়েছে। তো আমরা ওই কি পয়েন্টসগুলো আপনাদেরকে ইনশিওর করে দিব। আমরা একটু দেখি। তো এখন দেখেন, এখানে অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলো রয়েছে দেখেন। আহ, আমরা সর্বশেষ প্রশ্ন দেখছি, 6তম ব্যাংকিং ডিপ্লোমা। এখানে দেখেন ওই একইভাবে আমরা ওখানে 2 নাম্বার সেট বলেছিলাম ইকুয়েশন, এখানে 1 নাম্বার সেটেই, মানে জার্নাল এন্ট্রি দেখেছিলাম ওখানে 5 নাম্বার সেট, এখানে 1 নাম্বার সেটে দিয়ে দিয়েছে। ঠিক আছে, ওই একই ধরনের একই ম্যাথ ওই চ্যাপ্টারগুলাই। তারপর এটা দিয়েছে ডেপ্রিসিয়েশন, ওই যে বললাম যে ডেপ্রিসিয়েশন আপনাদের বললাম যে 2টা অঙ্ক করলেই পরীক্ষা হলে যে লিখতে পারবেন, সেরপর এই সেই ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার দিয়েছে। এরপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনাদের রয়েছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা যেটা বলেছিলাম যে পরীক্ষার হলে যে মিলাই আসা যায়, কনফার্ম হওয়া যায় যে ক্যাশ ফ্লো হয়েছে কিনা, এটা হচ্ছে সেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। দেখেন চ্যাপ্টারগুলো কমন। এরপরে হচ্ছে যে ব্যাংক রিকনসিলিয়েশন, যেটা আপনাদের আমি বলেছিলাম যে পরীক্ষা হলে 10 মিনিট থেকে সর্বোচ্চ 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন। এবং কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা নাই এখানে ব্যাংক রিকনসিলিয়েশন। ব্যাংক রিকনসিলিয়েশনের অঙ্কটার মানে ধরনটা এমন যে আপনাকে যদি একটা কোশ্চিন করে যে হোয়াট ইজ ইয়োর নেম, হাউ টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, অথবা হোয়াটস ইয়োর ফাদার নেম, এই যে যেমন একটা সহজ প্রবণতা, সহজে একটা আমরা উত্তর দিতে পারি। ব্যাংক রিকনসিলিয়েশন আপনার ব্যাংকের সাথে জড়িত থাকার কারণে এমনভাবে জানেন, জাস্ট খালি পয়েন্টটা ধরাই দিলে আপনার কাছে ওইটা মনে হবে। হয়তো প্রথম দিন কথাগুলো বিশ্বাস করছেন না, কিন্তু যেদিন আমি যাব, যদি না হলে এই রেকর্ডের এই অংশটুকু রেখে দিবেন, দিয়ে আমাকে একদিন শোনাবেন, স্যার আপনি তো বলেছিলেন এরকম কিন্তু মেলে নাই, বা ভাইয়া এইরকম বলেছিলেন আমি হয়তো মেলে নাই। তার মানে ব্যাংক রিকনসিলিয়েশন আরেকটা সহজ পাঠ। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন, যেটা আগের চ্যাপ্টারে 2 নাম্বার ইকুয়েশন, মানে 2 নাম্বার সেট ছিল। ওইটা আসলে 2 নাম্বার সেটেরই উপযোগী। তো অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা দেখেন এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এখানে পার্ট বি করলো ম্যাথমেটিক্যাল প্রবলেম। কিন্তু আসলে কি দিল কিছুই, কিন্তু ওই একই জিনিস ঘুরে ফিরে দিল। পার্ট এতে আপনি দেখলেন ব্রড কোশ্চেন বলে কোনো কিছু আছে, সবই ম্যাথমেটিক্যাল। অ্যাকাউন্টিংটা পুরাটাই ম্যাথমেটিক্যাল। আচ্ছা, এরপর আমরা 6 নাম্বার প্রশ্ন দেখি। 6 নাম্বার প্রশ্ন ছিল কি আপনার, আসছে কারেক্টেড ট্রায়াল ব্যালেন্স। এই যে একটু আগে ট্রায়াল ব্যালেন্স বললাম, যে ট্রায়াল ব্যালেন্স এটাও পরীক্ষা হলে মিলে গেছে কিনা জানা যায়। ট্রায়াল ব্যালেন্স এখানে খালি ভুল হয়েছে নাকি এটা জানার জন্য বলেছে, যে আপনার 500 টাকা থেকে 50 টাকা লিখছিলেন, ভুল হয়েছেন, কারেকশন কি করবেন, আলটিমেটলি আরো 450 টাকা দিতে হবে। এই বিষয়গুলো ভুলগুলো, যেটা একেবারে বাচ্চা ছেলেপেলেদের মতো বিষয়, যেটা নিয়ে আমরা খুব ভয় পাই। এরপরে হচ্ছে যে রেশিও অ্যানালাইসিস, যেটা আমরা বললাম যে রেশিও অ্যানালাইসিস 6 7 8টা রিকোয়ারমেন্ট থাকে, এর মধ্যে 3 4 মানে প্রথম 3 4টা রিকোয়ারমেন্ট সবাই পারে। তার মানে যতগুলো রিকোয়ারমেন্ট হবে ততগুলোর মার্কস পাবেন। তেমন এখানে 8টা রিকোয়ারমেন্ট দেওয়া আছে, প্রত্যেকটা আড়াই করে। তার মানে আপনি যদি
8টার মধ্যে 4টা পারেন, তাও আপনি 10 পাবেন, 10-এ 10 পাবেন। উত্তরটা হইলেই 10-এ 10 পাবেন। মানে পাস করাটা কত সহজ, অ্যাকাউন্টিং 45 মার্কে অ্যাকাউন্টিং পাস করা কত সহজ। মানে এই কথাটা আমি যদি আপনাদের আজকে যদি শেষ দিনের, আপনাদের শেষ দিনটা কি হবে আনন্দের, সেটা যদি আজকে আমি একটু দেখাইতে পারতাম ভিডিওতে, তাহলে আপনাদের বুঝাইতে পারতাম। এরপর হচ্ছে ট্রায়াল ব্যালেন্স থেকে ব্যালেন্স শিট তৈরি করা, যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশনটা আমাদের অ্যাকাউন্টিং এর সর্বশেষ বড় কাজ আর কি, মানে কোম্পানির পক্ষ থেকে, যেটা অ্যানুয়াল না, রিপোর্টে উল্লেখ থাকে। ক্লাস করতেছে। আর লাস্টের দিকে এই যে নতুন মডেলের মধ্যে দুইটা জিনিস অ্যাড করেছে। একটা হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, পার্থক্য, যেটা আগে ভিতরে থাকতো, এটা বাই করে দিয়েছে, বের করে দিয়েছে। আর একটা হচ্ছে আপনার শর্ট কোশ্চিন। এই শর্ট কোশ্চিনটা আগে ব্রড কোশ্চিনের শুরুতে ছোট্ট একটা শর্ট কোশ্চিন থাকতো, সেটা একবার আলাদা করে দিয়েছে। তার মানে অ্যাকাউন্টিং এর কোনো পরিবর্তন হয় নাই, আলটিমেটলি অ্যাকাউন্টিং এর কোনো পরিবর্তন হয় নাই, হুবহু সেম আছে। সাবজেক্টের কথা হুম। কথা কইছেন, এটা 7-8 বছর হয়েছে। নতুন সাবজেক্ট আর আমরাটা হয়েছে 62 বছর। হ্যাঁ, হ্যাঁ, আমরাটা 62 বছর, এটা আমরা 57 একটু বছর মিউট করে দিই তাহলে সাবজেক্টের এবার, বাইরে আমরা। আপনাদের 2 মিনিট কথা শুনি, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। স্যার আপনি সেন্ট্রালি মিউট করে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, মিউট করে দিব। আপনার কি আমার কথাগুলো বুঝতে পাচ্ছেন? জি জি স্যার। আচ্ছা। না হ্যাঁ, কুয়েট হয়েছে, খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, শাহজালাল হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট না ক ইউনিট হয়েছে। স্যার আপনি আর সেন্ট্রালি মিউট করে দেন, আচ্ছা, নাহলে মিউট করে দিই ডিস্টার্ব আমরা। হবে। আচ্ছা, এখন আমরা চলে যাই হচ্ছে, আমাদের একটু আলোচনা করি অ্যাকাউন্টিং নিয়ে। আমরা যে কোশ্চেনগুলো পড়লাম, সেই কোশ্চেনগুলো কিন্তু এই সিলেবাস থেকেই, এই একটা মডিউল থেকে আমরা যদি বলি, এই বি মডিউলের মধ্যে 4-5টা চ্যাপ্টার রয়েছে, এবং এই বি মডিউল থেকে মিনিমাম 3 সেট কোশ্চেন হয়। মিনিমাম 3 সেট কোশ্চেন থেকে 4 সেট কোশ্চেন এই শুধু বি মডিউল থেকেই হয়। আচ্ছা, এখন আমরা একটু প্রথম দিনে একটু দেখাই দিই আমরা কিভাবে পড়াশোনা শুরু করি। আমরা চলে যাই একটু, একটু থিওরি দিয়ে শুরু করি প্রথম দিনে। আপনাদের একটু হালকা মানে অ্যাকাউন্টিং নিয়ে ধারণা শেখাই। তারপরের দিন থেকে আমরা আস্তে আস্তে একটু ব্রডলি পড়তে থাকবো। আর আমরা বইটা খুব সুন্দরভাবে সাজিয়ে ছোট করার চেষ্টা করেছি, যাতে আপনাদের ভয় ভীতিটা কমে যায়। হ্যাঁ, শেষ দিন দেখবেন যে মানে মানে বড় বই দেখলে আমরা অনেক সময় আমাদের ভয় লাগে, তো আমরা কোশ্চিন অ্যান্সার ছোট করেছি, বইটাও ছোট করার চেষ্টা করেছি। দেখেন, আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি, সেটা হচ্ছে যে হোয়াট ইজ অ্যাকাউন্টিং, বা অ্যাকাউন্টিং কি। অ্যাকাউন্টিং এর দুই ধরনের ডেফিনেশন আছে, একটা হচ্ছে কার্যকরী ডেফিনেশন, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক ডেফিনেশন। সেই কার্যকরী ডেফিনেশন এবং প্রাতিষ্ঠানিক ডেফিনেশনটা কি, দ্যাট মিনস অ্যাকাউন্টিং কাকে বলে, গিভ ফাংশনাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর ফাংশনাল বা কার্যকরী এবং প্রাতিষ্ঠানিক সংজ্ঞা দিন। ডিসক্রাইব দ্য নেচার অফ অ্যাকাউন্টিং। দেখেন এক কোশ্চেন কতবার আসছে, অ্যাকাউন্টিং এর বৈশিষ্ট্য বর্ণনা করুন। আমরা সব কোশ্চেনগুলো দেখলো খুব রিপিট হয়েছে, মার্কস করে দিয়েছি, যাতে রিলেটেড কোশ্চেনগুলো একসাথে থাকলে আপনি কনসেপ্টটা বুঝতে সহজ হয়, অল্প প্রশ্ন পড়ে আপনি বেশি প্রশ্ন কভার করতে পারেন। আচ্ছা, তাহলে দেখেন অ্যাকাউন্টিংটা আমরা প্রথমে কি বলবো। অ্যাকাউন্টিং এর সংজ্ঞাতে যদি বলি, আমরা অ্যাকাউন্টিং এর এই সংজ্ঞাটা দেখব কাইসুক ইমেলের। আমি তার মধ্যে একটা দেখাই দিব যে যে কোনো প্রশ্নের যদি থিওরিটিক্যাল প্রশ্ন আসে আপনি কিভাবে লিখবেন, একটা টেকনিক আপনাদের দেখাই দিই। কারণ যেহেতু অ্যাকাউন্টিং এর ডেফিনেশন টাইপের কোশ্চেন আসে, তাহলে ওই ডেফিনেশন টাইপের কোশ্চেনগুলো আপনার কিভাবে অ্যান্সার দেবেন, কারণ ডেফিনেশন টাইপের কোশ্চেন অ্যাকাউন্টিংয়ে 10 থেকে 12টা আসে। ডেফিনেশন টাইপের কোশ্চেন, এইটা কাকে বলে, জার্নাল কাকে বলে, লেজার কাকে বলে, ট্রায়াল ব্যালেন্স কাকে বলে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে। যেহেতু ডেফিনেশন টাইপের কোশ্চেন অনেক আসে, তো আপনাদেরকে ডেফিনেশন টাইপের কোশ্চেনে আপনার আজকে লেখা শেখাই দিব। মানে একটু আমি আমার কনসেপ্টটা শেয়ার করব, যে লেখা দ্বারা আপনি অন্যের থেকে নিজের লেখাটাকে ভিন্ন করতে পারবেন। আপনি অল্প একটু ধারণা রাখবেন, সেইটা দিয়ে আপনি মানে চোখ বুজে হাফ পেজ লিখে ফেলবেন, শুধু ছোট্ট একটা ধারণা থেকে, এবং সেই লেখাটা সবার থেকে ভিন্ন হবে।
আমি যেহেতু একটা ইউনিভার্সিটিতে আসি, ছোটোখাটো চাকরি করে খাচ্ছি, তো বিভিন্ন ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ হয়েছে। তো সেখানে একটা জিনিস দেখি যে আমরা কিন্তু যখন খাতা দেখি তখন একটা জিনিস ফোকাস থাকে যে কার খাতাটা একটু ব্যতিক্রমী এবং ভালো। এটা কিন্তু একটা ফোকাস থাকে, মানে আই ক্যাচিং হয়। ঠিক আছে, যেমন অনেকগুলো ভালো মানুষের মধ্যে একটা পাগল গেলে কিন্তু মানুষ ভালো মানুষ বাদ দিয়ে পাগলের দিকে তাকায়। ঠিক আছে, যদি এমন হয়তো সবাই পাগল একজন ভালো মানুষ, তাহলে মানুষ কিন্তু পাগল বাদ দিয়ে ভালো মানুষের দিকে তাকাইতো। তাই না, বলেন তো? আমি মিউট করে দিয়েছি, আপনার চ্যাট বক্সে লিখবেন। কোনো কথা বলতে চাইলে হ্যাঁ, মানে রেইজ হ্যান্ড করবো না, তো চ্যাট বক্সে লিখবেন স্যার একটু কথা বলবো। ঠিক আছে, আর সান না বলে আমাকে যদি ভাই হিসেবে বলেন তাহলে আমি আরো বেশি খুশি হব। এটা আমার পছন্দের মানে শব্দ আর কি। তো এখন আমরা অ্যাকাউন্টিং এর একটা সংজ্ঞা জানবো, এরপরে আমরা সংজ্ঞা জাতীয় যে কোনো কোর্সের ক্ষেত্রে এটা প্রযোজ্য, শুধুমাত্র অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে না, সব কোর্সের জন্য প্রযোজ্য। একটা টেকনিক দেখাবো সংজ্ঞা জাতীয় প্রশ্ন কিভাবে লিখবেন। তো দেখেন, আমরা অ্যাকাউন্টিং এর একটা সংজ্ঞা, শুধুমাত্র একটা লেখকের সংজ্ঞা আমরা মুখস্থ করব। আমরা কি করব, আমরা শুধু লেখকের একটা সংজ্ঞা মুখস্থ করব। সেই একটা সংজ্ঞা দিয়ে যদি থাকে আর কি, সব জায়গায় লেখকের সংজ্ঞা দিতে হবে এমন না, কিছু কোর কনসেপ্টে লেখকের সংজ্ঞা থাকতে হয়। সেই কোর কনসেপ্টের সংজ্ঞাটা মনে রেখে আমরা যদি একটু সাজিয়ে লিখি, দেখবেন আমাদের লেখাটাও একটু বড় হবে, কারণ আমরা অনেক সময় আছে 2 লাইন লিখে আর লেখার জিনিস খুঁজে পাই না। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে যে কাইসুক কিমেল অ্যান্ড ওয়েগান্ড, অ্যাকাউন্টিং এর বিখ্যাত রাইটার এবং টপ সেলিং বুক যার, সে বলেছে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম। অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম, তার মানে অ্যাকাউন্টিং হচ্ছে একটা তথ্য ব্যবস্থা, যার কাজ কি, দ্যাট আইডেন্টিফাইজ, যেটা আইডেন্টিফাইজ বা শনাক্ত করে, শনাক্ত করার পরে সেটা রেকর্ড করে, মানে সেটা ট্রানজ্যাকশন কিনা সেটা আগে শনাক্ত করে, শনাক্ত করার পরে সেটা হিসাবের বইতে রেকর্ড করে, এরপর রেকর্ড করার পরে সেটা কমিউনিকেটস দ্য ইকোনমিক ইভেন্টস, মানে প্রতিষ্ঠানের ওই ইকোনমিক ইভেন্টসগুলো কমিউনিকেট করে বা যোগাযোগ করে দেয় কাদের সাথে, অফ দ্য অর্গানাইজেশন, অর্গানাইজেশনের কাদের সাথে, ইন্টেন্ডেড ইউজার্স, মানে ওই অর্গানাইজেশনের যারা তথ্য ব্যবহার করবে, ওই তথ্যগুলো যারা ব্যবহার করবে তাদের কাছে পৌঁছে দেওয়া, কমিউনিকেট করে দেওয়া, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। তার মানে অ্যাকাউন্টিং হচ্ছে এমন একটা প্রসিডিওর যার কাজ হচ্ছে আগে কোনো বিষয় ট্রানজেকশন কিনা সেটা আইডেন্টিফাই করা, মানে লেনদেন কিনা আগে। মনে করেন লেনদেন কিনা আমরা কীভাবে বুঝবো, সেটা হচ্ছে যে আপনি আপনার বান্ধবীকে একটা কলম গিফট করেছেন, সেটা কিন্তু ট্রানজেকশন না, কারণ আপনার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই। কিন্তু আপনি কলম একটা মার্কেট থেকে কিনেছেন, তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, ইভেন আপনারও আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তো আপনি যখন দোকান থেকে কিনলেন, আপনি খরচ করলেন, সেটা হচ্ছে দেখুন অ্যাকাউন্টিং এর পার্ট, মানে সেটা ট্রানজেকশনের মধ্যে পড়বে। আর যখন বান্ধবীকে গিফট করলেন, বান্ধবী পাইলো, বান্ধবীর ওইটা কিন্তু ট্রানজেকশনের মধ্যে পড়ে না, কারণ সে কোনো কিছু না মূল্যের বিনিময় ছাড়াই পেয়েছে। তার মানে মূল বিষয়টা কি, আইডেন্টিফাই করতে হবে আসলে ট্রানজেকশন কিনা, যদি মূল্যের বা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাহলে ট্রানজেকশন, না হলে ট্রানজেকশন না। তার মানে অ্যাকাউন্টিংয়ের প্রথম কাজ হচ্ছে হিসাবে সেটা লিপিবদ্ধ হবে কিনা, লেনদেন কিনা সে আইডেন্টিফাই করা। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাকাউন্টিং রেকর্ড করবে, এবার ওইগুলো ট্রানজেকশন যখন হবে সেটা রেকর্ড করবে, রেকর্ড করার পরে সেটা তার যারা ওই প্রতিষ্ঠানের তথ্য যারা ব্যবহার করবে বা প্রয়োজন করবে তাদের কাছে পৌঁছে দেওয়া। এই সংজ্ঞাটা আমরা কিন্তু মুখস্থ করে ফেললাম। মনে করেন আমরা লেখকের সংখ্যা টোটাল অনেকগুলো মুখস্থ করতে হবে না, একটা বই থেকে সর্বোচ্চ 8-10টা লেখকের সংখ্যা মুখস্থ করলেই ওখান থেকেই লেখা যায়। 2-3টা কোশ্চিন কমন পড়ে, ওই 2-3টা লেখকের কোশ্চিন দেওয়া মানে, মানে লেখকের কোটেশন দেওয়া মানে এক্সামিনে ধরে নেবে এর বাবা এটা অনেক কিছু জানে, লেখকের কোটেশন শব্দ মুখস্থ, আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি হবে। এই পজিটিভ ইমপ্রেশন অনেকগুলো কোশ্চিনের ক্ষেত্রে আপনার টেনে নিয়ে যাবে এবং ভালো মার্কস ক্যারি করবেন। কারণ একটা খাতা দেখার জন্য, একটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটু বেশি সময় লাগে, একটা খাতা দেখার জন্য একজন মানে অন্য কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় পায় বা দেখে নর্মালি, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সেটাই তো 5 মিনিট বা 7 মিনিট সর্বোচ্চ সময় দেয়। তাহলে আপনি 3 ঘন্টায় যা লিখছেন সে কিন্তু 5-7 মিনিটে ইভ্যালুয়েশন করবে। তাহলে এই 5-7 মিনিটের ইভ্যালুয়েশনে কি দেখবে, ইওর প্যাটার্ন ইজ অলসো দ্য ম্যাটার, ইওর প্যাটার্ন। অ্যান্ড এই প্যাটার্ন বলতে এরকম না একবার লাল কালি কি বলে, একবার গ্রিন কালি দিয়ে লিখলাম, একবার ব্লু কালি দিয়ে লিখলাম, একবার কালো কালি দিয়ে লিখলাম, এই ঝিকমিক করার দরকার নেই, আপনার উপস্থাপনটা ওই রকম হতে হবে। তো আমি সংজ্ঞা জাতীয় প্রশ্নের ক্ষেত্রে মানে প্রথম দিনগুলো এই কথাগুলো বলছি যে যাতে আপনাদের ওভারঅল সকল কোর্সের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে। মানে এই পদ্ধতিটা বিগত 5-6 বছর মানে ব্যাংকিং টার্মে যারা ব্যবহার করেছে আমি দেখেছি, তাদের কাছে তারা খুব ভালো ফল পেয়েছে। এই জন্য বললাম, মানে কিছু প্রশ্ন লেখার একটা ধরন আছে, যেমন পার্থক্য লেখার একটা ধরন আছে, তারপর ডেফিনিশন লেখার একটা ধরন আছে,
সুবিধা বা গুরুত্ব বা ইম্পর্টেন্স, এইটা লেখার একটা ধরন আছে। ওইটা একটা প্যাটার্ন বুঝতে পারলে অনেকগুলো লেখা যায় ওখান থেকে। আচ্ছা, আমরা তাহলে এখন চলে যাই সংজ্ঞা জাতীয় প্রশ্ন আমরা কিভাবে লিখতে পারি। দেখেন, প্রথমে আমরা সংজ্ঞা জাতীয় প্রশ্ন আমরা অ্যাকাউন্টিং এর ডিফিনিশন দিয়ে শুরু করি। টাচপেনটা আবার কাজ করছে না যে। না, পেনটা তো কাজ করছে না। লিখতে গেলে তো পেনটা দরকার ছিল। আপনাকে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি একটু আনমিউট করি, আম, যাতে কথাগুলো ঠিক মতো শুনতে পারেন। আমার জি, স্ক্রিনটা তো শোনা ক্লিয়ারলি যাচ্ছে। দেখতে পাচ্ছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা। না, পেনটা কাজ করছে কম। আমরা আমরা ওইটা জিনিসটা আগামী দিন দেখাবো তাহলে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মানে ওইটা একটু এটা মনে করে দিন। আমি তাহলে আগামীকালকে ওটা দেখাবো যে কিভাবে আমরা সংজ্ঞা জাতীয় প্রশ্ন লিখতে পারি। ওই টেকনিকটা একটু যদি দেখতে পারেন আপনাদের ভালো লাগবে বেশ। হ্যাঁ, তাহলে ঠিক ওই সংজ্ঞা জাতীয় প্রশ্নগুলো অল্প একটু পড়ে আপনি পুরোটা লিখতে পারবেন। ঠিক আছে? এবং ওইটা একটু ভিন্ন ধরনের প্যাটার্ন, তো আপনার মানে পছন্দ করবে সবাই। মার্কস একটু যদি বেশি পান একটু হলেও। আচ্ছা, এখন আমরা চলে যাব, তাহলে অ্যাকাউন্টিং এর আমরা সংজ্ঞা পড়ছিলাম। কোনোভাবেই পেনটা কাজ করে না। পেনটা কাজ না করলে স্যার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনতে পারতেছি না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। জি জি, বলেন তো। আপনার কথা শুনতে পাই নাই। ওনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা যেটা দেখাচ্ছিলাম, আমরা যেহেতু পেনটা হচ্ছে না, আমরা ঠিক করিনি, আমরা সামনের দিনে কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা অ্যাকাউন্টিং পড়ছিলাম যে অ্যাকাউন্টিং কাকে বলে। আমরা এটা দেখলাম, তার মানে অ্যাকাউন্টিং আসলে একটা তথ্য ব্যবস্থা যার মাধ্যমে দিয়ে হিসাব, মানে একটা প্রতিষ্ঠানের যে আর্থিক যে ঘটনাগুলো আছে। আর অ্যাকাউন্টিং কয়টা ক্লাস হবে? অ্যাকাউন্টিং এর 14-15টা তো হবেই। অ্যাকাউন্টিং ক্লাস একটু বেশি হবে অন্যান্যগুলোর থেকে। আচ্ছা, তো আমরা তাহলে অ্যাকাউন্টিং এর সংজ্ঞাতে আমরা বলছি যে অ্যাকাউন্টিং একটা তথ্য পদ্ধতি বা তথ্য ব্যবস্থা, যেটা প্রতিষ্ঠানের আর্থিক ঘটনাকে সে শনাক্ত করে। শনাক্ত করে যদি মানে হিসাব মানে লেনদেন হয় তাহলে সে রেকর্ড করে, এরপর সেটা কমিউনিকেট করে এর দ্বারা এর ব্যবহারকারী। আচ্ছা, অ্যাকাউন্টিং এর ফাংশনাল ডেফিনেশন কাকে বলে? আবার ইনস্টিটিউশনাল ডেফিনেশন, এই কোশ্চেনটা আবার মাঝে মাঝে আসে। ফাংশনাল ডেফিনেশন কাকে বলে? ফাংশনাল ডেফিনেশন বলতে বোঝায় যে অ্যাকাউন্টিং তার বিভিন্ন কার্যক্রম বা মানে ফাংশন অনুযায়ী রেকর্ড করতে পারে। দ্যাট মিনস আপনার অ্যাকাউন্টিং তার কার্যক্রমগুলো ফাংশন অনুযায়ী বা কার্যক্রম অনুযায়ী বা ডিপার্টমেন্ট অনুযায়ী, ক্ষেত্র অনুযায়ী আলাদা আলাদাভাবে রেকর্ড করতে পারে। ঠিক আছে? তার মানে
অ্যাকাউন্টিং তাহলে কি করছে? তার মানে ফাইন্যান্সিয়াল ফাংশনাল অ্যাকাউন্টিং ইজ এ মেথড হোয়ার ফাইন্যান্সিয়াল রেজাল্ট আর অর্গানাইজ ফাংশনালি। তার মানে যেখানে হিসাবগুলো রেকর্ড করা হয় ফাংশন বা কার্যক্রম অনুযায়ী, যেমন সেলস ডিপার্টমেন্টের কার্যক্রম অনুযায়ী, মার্কেটিং ডিপার্টমেন্টের কার্যক্রম অনুযায়ী, তারপরে মনে করেন যে স্যালারি ডিপার্টমেন্টের কার্যক্রম অনুযায়ী, তারপরে মনে করেন আপনার পেনশন ডিপার্টমেন্টের কার্যক্রম অনুযায়ী, স্যালারি ডিপার্টমেন্টের কার্যক্রম অনুযায়ী, এই যে ফাংশন কার্যক্রম বা ডিপার্টমেন্ট অনুযায়ী যখন অ্যাকাউন্টিং রেকর্ড করে সেটাকে বলা হয় ফাংশনাল ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। দ্যাট মিনস ফাংশনের উপর ভিত্তি করে অ্যাকাউন্টিং এর পরিবর্তনটা হয় এখানে, বা রেকর্ডটা হয়ে থাকে কার্যক্রমের ভিত্তি করে। ঠিক আছে, যেমন আমরা যদি জানতে চাই মার্কেটিং ডিপার্টমেন্টের ব্যয় কত, তাহলে আমরা ফাংশনাল ডেফিনেশনের মাধ্যমে অ্যাকাউন্টিং এর ওই ব্যয়টা জানতে পারবো। ঠিক আছে, ওটাকে বলছে আমরা অ্যাকাউন্টিং এর ফাংশনাল ডেফিনেশন। আর একটা হচ্ছে কি ইনস্টিটিউশনাল অপারেশন বা বা ইনস্টিটিউশনাল বা অপারেশনাল ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। ইনস্টিটিউশনাল বা অপারেশনাল ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং বলতে বোঝানো হয় যে অ্যাকাউন্টিং ডিলস উইথ দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট অফ অ্যান অর্গানাইজেশন ডেইলি অ্যাক্টিভিটিস। তার মানে প্রতিষ্ঠানের ডেইলি অপারেশন বা অ্যাক্টিভিটিসগুলোকে রেকর্ড করার পদ্ধতিটাই হচ্ছে অ্যাকাউন্টিং। তার মানে প্রতিষ্ঠানের ডেইলি অ্যাক্টিভিটিস যেমন হতে পারে স্যালারি, প্রোডাকশন, তারপরে মনে করেন যে স্যালারি দেওয়া, প্রোডাকশন করা, অফিস মেনটেন করা, তারপরে আপনার মানে প্রতিষ্ঠানের সম্পত্তিগুলো নষ্ট হয়ে যাওয়া ওইগুলো হিসাব রাখা, হ্যাঁ, তারপরে বিভিন্ন পণ্য শেষ হয়ে গেলে কাঁচামাল ক্রয় করা, পণ্য বিক্রয় করা, এই যে তার অ্যাক্টিভিটিস, এটা তার অপারেশন। এই অপারেশনের ভিত্তিতে যদি অ্যাকাউন্টিং রেকর্ড করে তাহলে সেটাকে বলা হয় অপারেশনাল ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং বা ইনস্টিটিউশনাল ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। তার মানে দুটো অ্যাকাউন্টিং এর ডেফিনেশন আমরা পার্থক্য বুঝতে পারলাম। ফাংশনাল ডেফিনেশন বলতে বোঝানো হয়, ফাংশনাল ডেফিনেশন বলতে তাহলে ফাংশনাল ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং বলতে আমরা তাহলে বুঝছি যে প্রতিষ্ঠানের কার্যক্রম বা ডিপার্টমেন্ট বা অনুযায়ী যখন কোনো রেকর্ড করা হয় সেটাই রেকর্ডিং পদ্ধতিকে বলছি আমরা ফাংশনাল ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। ঠিক আছে, যে আমরা সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, স্যালারি ডিপার্টমেন্ট, পেনশন ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট অনুযায়ী যখন আমরা ক্যাটাগরাইজ করে করছি, আর যখন তার অ্যাক্টিভিটিসকে ক্ষেত্র করেছি, যেমন প্রোডাকশন, সেলস, হ্যাঁ, সেলিং, তারপরে মনে করেন যে পার্চেজিং র মেটেরিয়ালস, তারপরে অফিস মেইনটেনেন্স, তারপরে ভাড়া প্রদান, এই যে অপারেটিং অ্যাক্টিভিটিস বা অপারেশন করে যে অপারেশন রিলেটেড যেগুলো বিষয় আছে সেই রেকর্ডগুলোকে বলতে আমরা অপারেশনাল ডেফিনেশন অফ অ্যাকাউন্টিং। এই যে ডেফিনেশনগুলোতে আমরা একটু সময় বেশি দিলাম, পরে আর সময় দিব না বেশি। এখন এই সংজ্ঞাগুলো থেকে আমরা কিন্তু অ্যাকাউন্টিং এর বৈশিষ্ট্য আমরা কিন্তু মুখস্থ করব না, এমনি আমরা বের করবো এখান থেকে যে কি কি নেচার আছে বা বৈশিষ্ট্য আছে অ্যাকাউন্টিং এর। বৈশিষ্ট্য কি? আমরা প্রথমেই বললাম অ্যাকাউন্টিং ইজ এ ইনফরমেশন সিস্টেম। তার মানে আমরা কিন্তু প্রথম নেচারে বলতে পারি ইনফরমেশন বেসড বা ইনফরমেশন সিস্টেম। তার মানে অ্যাকাউন্টিং এর প্রথম বৈশিষ্ট্য কি? ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, অ্যাকাউন্টিং কাজ করে কি? ইকোনমিক ইভেন্ট নিয়ে, তার মানে কোয়ান্টিফাইবল, অথবা আমরা বলতে পারি ডিলস উইথ ইকোনমিক ইভেন্টস। ডিলস উইথ ইকোনমিক ইভেন্টস, আমরা এই এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো বলতে হবে তা না, কিন্তু আমরা যে পয়েন্টগুলো জানি সেই পয়েন্টটা লিখে এক্সপ্লেনেশন করলে হবে। এখানে কোয়ান্টিফাইবল শব্দটা ইউজ করেছে, মানে আইডেন্টিফাই মানে কোয়ান্টিফাই করা যায় বা মানিটারি ইউনিটে প্রকাশ করা যায়, সেটা আমরা বললাম ইকোনমিক ইভেন্টস। ঠিক আছে, তার মানে ফাইন্যান্সিয়াল ডিলিংস করে, তার মানে ডিলস উইথ ইকোনমিক ইভেন্টস। তারপরে এটার কাজটা কি? কমিউনিকেশন করতেছে, কার সাথে? কমিউনিকেশন করতেছে, তথ্য যাদের প্রয়োজন তাদের কাছে কমিউনিকেট করে দিচ্ছে, তার মানে কমিউনিকেশন ওরিয়েন্টেড। তার মানে অ্যাকাউন্টিং এর কাজটা কি? কমিউনিকেশন ওরিয়েন্টেড। তারপরে এরপরে এটা তাদেরকে দেয় ইন্টারেস্টেড ইউজার্সের কাছে দেয়, যেন তাদের কি হয়, ডিসিশনে সহায়তা করে। তার মানে ডিসিশন এইড বা ডিসিশন হেল্পার, ডিসিশন হেল্পার। তারপরে এরপর বলা হয়েছে অ্যাকাউন্টিং যেহেতু একটা ইন্টারন্যাশনাল ইউজ হয়, এটা কিছু রুলস রেগুলেশন বেস, যেটা বলছে আমরা রুলস অ্যান্ড স্ট্যান্ডার্ড বেসড। তার মানে অ্যাকাউন্টিং এমনি এমনি বিষয়টা না, এটা রুলস এবং স্ট্যান্ডার্ড বেস। কেন রুলস এবং স্ট্যান্ডার্ড বেস? কারণ বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে তারা হচ্ছে কি মাল্টি ন্যাশনাল প্রতিষ্ঠান। বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান, বাংলাদেশে বড় বড় ম্যাক্সিমাম প্রতিষ্ঠান হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান।
আবার বিদেশি অনেক প্রতিষ্ঠান, বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান আবার দেশের বাইরে আছে। যেমন মনে করেন ব্র্যাক আছে, প্রাণ, আরএফএল রয়েছে, এরা দেশের বাইরে প্রোডাক্ট মানে কার্যক্রম পরিচালনা করে। তাহলে ওই দেশে তাদেরকে একবার ট্যাক্স দিতে হয়, এখানে ট্যাক্স দিতে হয়, ওখানে হিসাব দেখাইতে হয়, এখানে হিসাব দেখাইতে হয়। অ্যান্ড একই প্রতিষ্ঠান তার হিসাব পদ্ধতি তো ভিন্ন ভিন্ন রকম করতে পারে না। এই জন্য কি করা হয়, ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেটেড করে স্ট্যান্ডার্ড সেট আপ করা হয়, যাতে বিশ্বের যে কোনো দেশে যদি অ্যাকাউন্টিং ব্যবহার করে সেম অ্যাকাউন্টিং উইন্ডোর আন্ডারে থাকতে পারে। এই জন্য আমরা বলছি রুল এবং স্ট্যান্ডার্ড বেসড। আচ্ছা, তাহলে এবং আরেকটা আমরা আরো দুই একটা বের করতে চাই। দেখেন নেচারটা আমরা কিভাবে অতিরিক্ত পয়েন্ট যুক্ত করতে পারি, বা আমরা বানায় লিখতে পারি। দেখো মনে হচ্ছে কি, আমরা বলি যে এখানে আমরা যেমন একটা ফাংশনাল ডেফিনেশন বললাম অ্যাকাউন্টিং এর, অ্যাকাউন্টিং এ আমরা একটা ফাংশনাল ডেফিনেশন বললাম। ফাংশনাল ডেফিনেশন কি বললাম, যে ডিপার্টমেন্ট ওয়াইজ সে রেকর্ড করতে পারে। দ্যাট মিনস যে কি বলে, ফাংশনাল রেকর্ড, রেকর্ড বেসড, ফাংশনাল রেকর্ড বেসড এটা বলতে পারি। তার মানে অথবা শুধু বলি ফাংশনাল, ফাংশনাল বেসড বা ফাংশনাল বেসড রেকর্ড কিপিং সিস্টেম, এটাও একটা বৈশিষ্ট্য। তারপরে আমরা বলতে পারি অপারেশনাল বেসড রেকর্ডিং সিস্টেম, এটাও বলতে পারি। তার মানে এর বৈশিষ্ট্য কিন্তু অভাব নেই, আমরা কিন্তু আর 30-40টা বৈশিষ্ট্য বলতে পারবো। তার মানে আমাদের জিনিসটা খালি বুঝে নিতে হবে। মুখস্থ করতে গেলে অনেক সময় দেওয়া লাগবে, বুঝতে পারলে বানায় লিখতে পারবেন এবং কারোর লেখার সাথে মিলবে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, আমরা একটা কথা প্রথমেই বলেছিলাম, অ্যাকাউন্টিংকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস। অ্যাকাউন্টিংকে বলা হয় হিসাবের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ দ্য বিজনেস। কেন? এ টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি, তুমি এর কতটুকু পর্যন্ত তুমি অ্যাগ্রি হও। অথবা বলেছে ডিসকাস দ্য রোল, অবজেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্স অফ অ্যাকাউন্টিং। অথবা বলছে হোয়াট ইজ দ্য বেসিক ফাংশনস অফ অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিংয়ের মূল কার্যক্রমটা কি, কার্যকর কি, বা কেন কোন কার্যক্রমের জন্য অ্যাকাউন্টিংকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য বিজনেস। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো এখন আমরা যদি এখানে বলি অ্যাকাউন্টিংকে ল্যাঙ্গুয়েজ অফ দ্য বিজনেস বলা হচ্ছে, এর মূল কারণটা হচ্ছে মানে ল্যাঙ্গুয়েজের কাজ কি, ভাষার কাজ কি, মনের ভাবমূর্তিকে, মনের কথাকে প্রকাশ করে দেওয়া। ল্যাঙ্গুয়েজের কি, আমার মনের ইচ্ছা বা যেটা, সেই ভাবকে প্রকাশ করে দেওয়া, এটা তো ল্যাঙ্গুয়েজের মূল কাজ। তারপরে ল্যাঙ্গুয়েজে ভাব প্রকাশ করতে পারলে হলো। তবে আবার কি, আমরা ভাব প্রকাশ করি, তার মানে কি সেখানে কিন্তু কিছুটা হলো গ্রামার প্রকাশ করে, তার মানে রুলস রেগুলেশন কিছুটা মেনটেন হয়। তার মানে একটা ভাষা যে কাজগুলো করে থাকে, অ্যাকাউন্টিং ভাষার ন্যায় একটা প্রতিষ্ঠানের মনের ভাব, তার আর্থিক অবস্থা, তার ব্যাকগ্রাউন্ড, তার বর্তমান পজিশন, এগুলো সম্পূর্ণ বিষয়গুলো রিপ্রেজেন্ট করতে পারে। তার মানে অ্যাকাউন্টিং এর যে স্টেটমেন্টগুলো আছে, আমরা স্টেটমেন্টগুলো জানবো, যেমন ব্যালেন্স শিট, অনেক সময় নাম শুনেছি, ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই যে স্টেটমেন্টগুলো আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, প্রতিষ্ঠান কেমন অবস্থায় আছে সে নিজে নিজে এই হিসাবগুলো বলে দিতে পারে। এই হিসাবগুলো দেখলে মানুষ বুঝতে পারে। এই জন্য অ্যাকাউন্টিংকে আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ অফ দ্য বিজনেস। আচ্ছা, তার মানে আমরা এটা পুরোটা পর্যন্ত আমরা এটা বলতে পারি যে অ্যাকাউন্টিং এর এই স্টেটমেন্টের সাথে আমরা রাজি, যে অ্যাকাউন্টিং সম্পর্কে যেটা বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য বিজনেস। এরপরে আছে, আচ্ছা এরপরে আছে রোলস অ্যান্ড অবজেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্স অফ অ্যাকাউন্টিং। এইগুলো হচ্ছে বেসিক কোশ্চেন, আমরা খালি পয়েন্ট পড়ে যাব। যেখানে সময় বেশি দেওয়া লাগবে, যেমন ম্যাথমেটিক্যাল বা টেকনিক্যাল কোশ্চেন, সেগুলোতে বেশি সময় দিব। যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা কম সময় দেবো। আমরা এতক্ষণ সংজ্ঞা থেকে অ্যাকাউন্টিং এর সম্পর্কে আমরা কিছু তথ্য বলতে পারি। যেমন অ্যাকাউন্টিং এর ফাংশন বা অবজেক্টিভ বা ইম্পর্টেন্স বলতে বুঝাইতে পারি যে অ্যাকাউন্টিং কি আপনার প্রোভাইড করে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, ডিসিশন মেকিং এ সহায়তা করে। তারপরে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি, মানে জবাবদিহিতা এবং স্বচ্ছলতা, স্বচ্ছতা নিশ্চিত করে অ্যাকাউন্টিং। তারপরে আছে কি, আমরা বলতে পারি ক্রিয়েটিং ভ্যালু, এক প্রতিষ্ঠানের অ্যাডিশনাল কিছু ভ্যালু অ্যাকাউন্টিং তৈরি করে থাকে। কারণ যথাযথ হিসাব মেনটেনের ফলে প্রতিষ্ঠানের মূল্য বৃদ্ধি পায়, তার প্রোডাক্টের মূল্য বৃদ্ধি পায়, শেয়ার প্রাইসের মূল্য বৃদ্ধি পায়। যেমন যে প্রতিষ্ঠানের হিসাব নিকাশ সুষ্ঠু থাকে, সেই প্রতিষ্ঠানের প্রতি মানুষ আস্থা করে, সেখানে ইনভেস্ট করে, তাতে প্রতিষ্ঠানের ভ্যালু বৃদ্ধি পায়। তার মানে ভ্যালু অ্যাডিশন করে। আচ্ছা, এরপরে ফ্রড আইডেন্টিফাই করে, বিভিন্ন প্রকার ত্রুটি। তারপরে লিগ্যাল যে রিকোয়ারমেন্ট রয়েছে, যেটা বলা হয় রেগুলেটরি কমপ্লায়েন্স, এই রেগুলেটরি কমপ্লায়েন্স মেনটেন করতে, যেমন ট্যাক্স রেগুলেশনস রয়েছে এনবিআর কর্তৃক আরোপিত,
তারপরে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস রয়েছে। এই যে রেগুলেটরি বডি, বাংলাদেশ ব্যাংক বলেন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলেন, তো এদের রুলস রেগুলেশনসগুলো তারা মানতে বাধ্য হয়, অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে মেনে থাকেন। তারপরে বিভিন্ন প্রকার ফিউচার প্ল্যানিং এবং বাজেটিং করতে পারেন, বিজনেস ইফেক্টিভনেসটা মেজার করা যেতে পারে, এবং ইকোনমিক রিসোর্সকে প্রপারলি ব্যবহার করা যেতে পারে। তো অ্যাকাউন্টিংয়ের বেসিক ফাংশনটা কি আমরা যদি বলি, অ্যাকাউন্টিংয়ের বেসিক ফাংশনটাও কিন্তু আমরা ওই ডেফিনেশন থেকে পেয়ে যাই। অ্যাকাউন্টিংয়ের বেসিক ফাংশনটা কি আমরা ডেফিনেশন পড়েছিলাম। ডেফিনেশন এই জন্য আমি সময় বেশি দিয়েছিলাম যে একটা ডেফিনেশন পড়লে অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়। বলা হয়েছে অ্যাকাউন্টিংয়ের বেসিক ফাংশন কি। অ্যাকাউন্টিংয়ের বেসিক ফাংশন তিনটি। একটা হচ্ছে আইডেন্টিফাই, আইডেন্টি জি রেকর্ড, রেকর্ড কমিউনিকেট। দেখেন আপনারা জেনে গিয়েছেন। জি তাহলে একটা কোশ্চেন বলে কিন্তু আমরা কিন্তু একাধিক কোশ্চেনের উত্তর দিতে পারছি। তাহলে এই তিনটা হচ্ছে অ্যাকাউন্টিং এর বেসিক ফাংশন। ঠিক আছে, এটা আমি ব্যাখ্যা দিলাম না, এটা আইডেন্টিফাই বলতে কি বোঝায়, রেকর্ডিং বলতে কি বোঝায়, তারপর কমিউনিকেটিং, তারপর এক লাইনে বলে দিচ্ছি। আইডেন্টিফাই বলতে ইকোনমিক ইভেন্টস বা আর্থিক ঘটনা, সেটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে কিনা প্রতিষ্ঠানে, সেইটার উপর ভিত্তি করে অ্যাকাউন্টিং ভাউচার থেকে ট্রানজেকশনকে আইডেন্টিফাই করে। না না, ভাউচার না, আগে তাই সেটা ট্রানজেকশন কিনা সেটা আগে আইডেন্টিফাই করে। যদি সেটা আইডেন্টিফাই করে ট্রানজেকশন মনে হয়, তারপরে সেটা কাজ হচ্ছে হিসাবের বইতে লিপিবদ্ধ করা, দ্যাট ইজ রেকর্ডিং। সেটা প্রথম জার্নালের মাধ্যমে রেকর্ড করে থাকেন। এবার রেকর্ড করে জার্নাল রেকর্ডিং টেকর্ডিং করে ওইটাকে সুশৃঙ্খলভাবে সাজায় অ্যারেঞ্জিং করে উপস্থাপন করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মাধ্যম দিয়ে। এবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হলে সেটাকে মানুষের মধ্যে স্প্রেড করে দেয়, তার মানে তার ইউজারের মধ্যে স্প্রেড করে দেয়, দ্যাট ইজ কমিউনিকেটিং। এগুলো হচ্ছে অ্যাকাউন্টিং। আচ্ছা, এরপরে বলবো আমরা হু আর দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আমরা আজকে এই কোশ্চেনটা দেখে যে এবং তারা কিভাবে ব্যবহার করে থাকেন অ্যাকাউন্টিংকে। তো অ্যাকাউন্টিং এর ইউজার্সের মধ্যে আমরা বলতে পারি যে আপনার কারা অ্যাকাউন্টিং এর তথ্যগুলোকে ব্যবহার করে থাকেন। তো অ্যাকাউন্টিং এর তথ্য ব্যবহারকারীকে দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরে যারা থাকে তারা ব্যবহার করে থাকেন, তাদেরকে বলা হয় ইন্টারনাল বা প্রাইমারি ইউজার্স। কারণ তারা হিসাব তো আসলে তাদের নিজেদের কারণে মেনটেন করে। যেমন একজন দোকানদার কেন হিসাব মেনটেন করবে, সে কি বাইরের লোকজনের জন্য আগে মেনটেন করে? তার প্রাইমারি স্বার্থ থাকে তার নিজের হিসাব জানা। এরপরে হচ্ছে সেকেন্ডারি ইউজার্স বা এক্সটার্নাল ইউজার্স, যারা আসলে প্রতিষ্ঠানের বাইরের অথরিটি। তাহলে এখন আমরা যদি দুইটা ক্যাটাগরি ভাগ করতে পারি, তাহলে বলেন তো ইন্টারনাল ইউজার্স কারা হতে পারে যারা অ্যাকাউন্টিং ব্যবহার করে? আপনারাই বলেন তো, বলেন, আপনারাই বলেন। কাস্টমার্স এমপ্লয়িজ অনার হ্যাঁ, ম্যানেজমেন্ট কাস্টমার্স এমপ্লয়িজ কাস্টমার কি ইন্টারনাল, না না এটা এক্সটার্নাল এক্সটার্নাল? তারপর এক্সটার্নাল কারা পার্টনার বলেন তো? ইন্টারনাল এমপ্লয়িজ হতে পারে স্যার এমপ্লয়িজ তো হ্যাঁ, হবেই এমপ্লয়ি হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, ওনার হতে পারে, জি শেয়ার এলে হোল্ডার হতে পারে, এমপ্লয়ি হতে পারে, আর এক্সটার্নাল লো যেটা যারা ইনভেস্ট করে ইনভেস্টর হতে মানে পারে, রেগুলেটরি রেগুলেটরি বডি হতে পারে, বডি হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, ট্যাক্স ট্যাক্স অথরিটি তারা হতে পারে, ট্যাক্স মিডিয়া হতে অথরিটি পারে, রিসার্চার হতে পারে, কাস্টমার হতে পারে, জি জি শেয়ার হোল্ডার এক্সটার্নাল না ইন্টারনাল, শেয়ার হোল্ডার পক্ষের মালিক না। জি জি শেয়ার হোল্ডার ডাইরেক্টর স্যার এগুলো তো ইন্টারনাল তাই না? হ্যাঁ শেয়ার হ্যাঁ, হোল্ডার ইন্টারনাল। ডাইরেক্ট আচ্ছা, তাহলে আমরা বললাম কারা ইন্টারনাল, তারা কেন কোন ইনফরমেশন ইউজ করে, কেন ইউজ করে? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তথ্য ব্যবহার করে অ্যাকাউন্টিং এর তাদের বিভিন্ন প্রকার ম্যানেজমেন্ট ডিসিশন, যেমন বাজেটিং, ফরকাস্টিং, কস্ট কন্ট্রোল, ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং, এইগুলো কাজ করার জন্য অ্যাকাউন্টিং ব্যবহার করে থাকে। অন্যরা তারা এখানে ইনভেস্ট করাটা যুক্তিসঙ্গত কিনা, তারা কতটুকু ইনভেস্ট থেকে প্রফিট পাইলো, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো আছে কিনা, থাকলে তারা ইনভেস্টটা রাখবে না হলে তুলে নিবে, এইগুলো বোঝার জন্য। এমপ্লয়ি কি, আমি সেই প্রতিষ্ঠানে চাকরি করবো যে প্রতিষ্ঠান ঠিকঠাক মতো স্যালারি দিতে পারবে। যে প্রতিষ্ঠান ঠিক মতো স্যালারি দিতে পারবে না সেই প্রতিষ্ঠানকে আমি থাকতে চাইবো? বলেন। তাহলে ওইটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো সেই প্রতিষ্ঠানে কিন্তু মানুষ থাকতে চায়, কারণ তারা বিভিন্ন প্রকার ইনসেন্টিভ পায় ওখান থেকে। এরপরে এক্সটার্নাল ইউজার্স, এক্সটার্নাল ইউজার্সের মধ্যে আছে কি ইনভেস্টর্স। ইনভেস্টররা যেখানে ইনভেস্টমেন্ট বেশি পাবে, লাভ পাবে, সেখানে ইনভেস্ট করবে। তার মানে তার লাভ বেশি পাচ্ছে কিনা এটা জানার জন্য দরকার। ক্রেডিটর্স এবং ব্যাংকার্স কি করবে, তাকে ধার দিবে কিনা, একটা ব্যাংক একটা প্রতিষ্ঠানকে ধার দিবে কিনা, তার আর্থিক অবস্থা ভালো থাকলে দিবে। তেলে মাথায় সবাই তেল দেয়, এটা আমরা জানি না? বলেন তো।
আর যদি মাথায় তেল না থাকে, যদি প্রতিষ্ঠানের অবস্থা ভালো নেই, তাহলে কেউ দিবে না। ট্যাক্স অথরিটি দেখবে যে ট্যাক্স রিটার্ন ঠিক মতো দিচ্ছে কিনা, ট্যাক্স যথাযথ পূরণ করছে কিনা, যথাযথভাবে রেকর্ড করেছে কিনা, এটা ট্যাক্স অথরিটির কাজ। কাস্টমার দেখবে যে যে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো তারা কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি ভালো দেয়। তাহলে কাস্টমাররা দেখবে যে তারা কোয়ালিটিফুল গুডস যথা টাইমে পাবে। যেমন আমি একটা অর্ডার করেছি, যথা টাইমে পাবো, এটা কিভাবে বুঝতে পারি? ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো। আর যে নুন আনতে পান্তা ফুরায়, যে দোকানদারের বা যে ব্যবসায়ীর, সে কি আমার অর্ডার ফুলফিল করে দিতে পারবে? পারবে না। সাপ্লায়ার দেখবে, যারা র মেটেরিয়াল সাপ্লাই দেয়, তারা দেখবে ওই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো, তাকে তাহলে র মেটেরিয়াল বাকিতেই দেওয়া যায়। যেমন কিছু লোকের আছে, যেন একজন ডিমের দোকানদার আমাকে একদিন বলছে যে আমি খালি ডিমের কথা বলতে বাকি, যে আমার এত কার্টুন ডিম লাগবে। ও বলার আগেই বা বলার 10 মিনিট হয় না, আমার ডিম এসে হাজির। তার মানে কি? সে টাকা ঠিক মতো পে করে, তার আর্থিক অবস্থা ভালো, দোকানের পজিশন ভালো। আবার কিছু লোক আছে ওই মহাজনের কাছে দাঁড়ায় থাকতে থাকতে পা লেগে যায়, তারপরেও তাকে কিন্তু দেয় না। দ্যাট ইজ ফাইন্যান্সিয়াল কন্ডিশন, যেটা অ্যাকাউন্টিংতে রিপ্রেজেন্ট করে। আর জেনারেল পাবলিকও ইউজ করতে পারে, ব্যবসায় বিভিন্ন তাদের আর্থিক অবস্থা, সোসাইটির বিভিন্ন রিসার্চার ইউজ করতে পারে, আরও অনেকে ইউজ করতে, মিডিয়া করতে পারে। এগুলো হচ্ছে তারা বিভিন্ন কাজে বিভিন্ন জন ব্যবহার করে থাকে। এই হচ্ছে বিষয়। আমরা প্রথম দিন আর বেশি না পড়াই। আমরা একেবারে খুব কঠিন মনে হচ্ছে কি পড়ার অ্যাকাউন্টিং, বলেন তো? না না ঠিক আছে স্যার, ঠিক আছে, আমরা মনোযোগ দিলে আপনি যদি ইনশাল্লাহ ঠিক মতো আমরা অনুসরণ ক্লাস করলে আল্লাহ রহম করবো, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, মানে আমরা স্যার একটা একবারে মানে কোশ্চেন ছিল, গল্পের ছলে ছলে চলে যাব। স্যার কোশ্চেন ছিল। জি জি, বলেন স্যার তো। মাঝে মাঝে হোম টাস্ক দিবেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে স্যার, আমরা একটু আগায় নিই, প্রথম দিনে ভয় জি পেয়ে যাবেন তো, আগে একটু জি সাহস স্যার, হোক। জি বলেন তো। স্যার কোশ্চেনটা হচ্ছে যে স্যার আপনি যে বই থেকে পড়াচ্ছেন এই বইটা তো আমরা কালেক্ট করব, এখন অ্যাকাউন্টিং এর জন্য প্র্যাকটিসের জন্য কি বইয়ের বাইরে অন্য কোনো কিছু কি পড়া লাগবে বা বাসায় প্র্যাকটিস করা লাগবে কিনা, যদি এই বিষয়ে একটু কাইন্ডলি বলতেন। মানে আমি যদি এক বাক্যে বলি তাহলে লাগবে না। এখন আচ্ছা স্যার, যদি মনে করেন মানে স্যার আরো মেন প্র্যাকটিস উদ্দেশ্য করতে তো চান, পাস যে করা। প্র্যাকটিসের বই শেষ আছে নেই। এটা শেষ করলে অবস্থা খারাপ। আমরা কি করেছি জানেন? বইটাকে ছোট করেছি কিভাবে? ম্যাথকে তো ছোট করতে পারবো না। ম্যাথ আমরা দেখবেন বইটা যে কেউ কেউ পেয়েছেন, হাতে পেয়েছেন, এরকম কেউ আছেন এখানে? কেউ কি আছেন যে বই হাতে পেয়েছেন? জি আমি পাইছি। জি আচ্ছা স্যার, বলেন তো, পাইছি। বই থেকে প্র্যাকটিস কম দেওয়া আছে? না আমি সম্পূর্ণ দেখলাম, ঠিক আছে চলবে না। মানে প্র্যাকটিস যথেষ্ট অনেকগুলো দেওয়া প্র্যাকটিস আছে দেওয়া স্যার আছে। নিচে। তো এইগুলো শেষ করে যে আরো সময় পান তাহলে করবেন। তবে দরকার নাই, পরীক্ষায় অন্তত যদি আমরা পাশ করতে চাই অ্যাকাউন্টিং এ একটা ভালো মার্কস পেয়ে, তাহলে ইট ইজ এনাফ। এখন যদি মনে করেন আমাদের অনেক সময় থাকতে পারে যে না আমি জানতে চাই, আরো বেশি জানতে চাই, চাইতেই পারি, এটা তো ভালো দিক, তখন আরো প্র্যাকটিস করবো আমরা। আর শুধু তাই নয়, যেমন আপনি বললেন রেওয়া মিল বা রেশিও এই ধরনের কয়েকটা চ্যাপ্টার যদি সে পড়ে, তাও পাঠিয়ে সেও ইনশাল্লাহ পাস করবে। হুম, মানে আমরা মানে এটা সিলেক্টিভ প্রত্যেকটা ম্যাথই সিলেক্টিভ দেখবেন করলে যে সম্ভব। আর 10টা 12টা 15টা করে আমি প্র্যাকটিস দিয়েছি। ওই যে ভাইয়ের কাছে আসেন, যে শুনলেই বুঝতে পারবেন, 10টা 12টা 15টা করে প্র্যাকটিস দিয়েছি, 7টা 8টা। আসলে স্যার আমরা তো এগুলা কতগুলো পাস চ্যাপ্টার করি আছে অ্যাকাউন্টিং এ? একটা প্রতিষ্ঠানে, 14টা না 15টা চ্যাপ্টার আছে। তাহলে আমরা এখানে পড়া তবে আমাদের স্যার করা লাগবে আমরা হতো না, কি স্যার 6টা মানে 7টা ক্লাসে 8টা কি চ্যাপ্টার করলেই সবগুলোতে হবে। পড়াবেন? জি জি, আচ্ছা আচ্ছা, 8টা। আমাদের সব লাগবে না, মানে যেগুলো আমি ওই যে বলেছি দুইটাকে আমরা বেস করবো। একটা হচ্ছে কোন কোশ্চেনগুলো বেশি ফ্রিকুয়েন্টলি আসে, ঠিক আছে, সেটাকে আমরা একটা টার্গেট ধরবো। আর কোন হ্যাঁ কোশ্চেনগুলোকে সব থেকে ইজি, জি এই জি দুইটা এই দুইটা প্যারামিটারকে বেস করে যেটা বেস্ট হবে আমরা সেটাকে আমরা ফার্স্ট টার্গেট করবো। ঠিক স্যার। বুঝতে পেরেছেন? আমরা এই ম্যাট্রিক্সটা ইউজ করব, যে কোনটা সব থেকে ইজি আর কোনটা বেশি আসে। ইজি আর হচ্ছে যে বেশি আসে, এই ম্যাট্রিক্সটা যেখানে যেখানে যে চ্যাপ্টার মিট করবে সেই চ্যাপ্টারকে আমরা বেশি গুরুত্ব দিব। ঠিক আছে? জি ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার ওই যে ম্যাথ গুলো তো, যে জার্নাল, তারপরে ব্যাংক রিকনসিলিয়েশন, এই ইনকাম স্টেটমেন্ট, এগুলোই তো স্যার আসে নাকি? হুম, এর ব্যাংক বাইরে তো স্যার আসবে রিকনসিলিয়েশনে না? ক্যাশ ফ্লো, যেমন ডেপ্রিসিয়েশন আছে, জার্নাল এন্ট্রি আসে, জি মানে 6-7টা চ্যাপ্টার ম্যাথ করাইলে এনাফ। জি জি জি। ঠিক আছে স্যার, তাহলে আজকে এখানে শেষ করবেন নাকি স্যার? হ্যাঁ, আজকে এখানে শেষ করে দিই, অনেকক্ষণ বিরক্ত করলাম আপনাদের। জি সামনের দিনে স্যার জি একটু কালকেও তো সেম টাইমে এখানে ক্লাস আর হবে? ভর্তি হওয়ার সিস্টেমটা একটু যদি বলে দিতেন, আমরা তো এই স্যার যে দেখেন আমাদের এই যে আগামীকাল, হেল্পলাইনের তথ্য দেখেন এখানে দেওয়া আছে, এই যে স্যার আগামীকাল tsp.com.bd তে একই ঢুকে, সময়। আর আমি একটা হেল্পলাইন যে আমরা দিয়ে দিচ্ছি, আপনার হেল্পলাইন নাম্বারটাতে যোগাযোগ করবেন।
আগামীকালকে 8টায় ক্লাস হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, সেম টাইম। ওই যে হেল্পলাইন নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, আপনারা আচ্ছা, একটু হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আর আছে, আমরা ধন্যবাদ। বললাম যে কোনো মানে ভয় নেবেন না, আমরা অ্যাকাউন্টিংকে এমনভাবে শিখবো, বাস্তব ঘটনা যেটা সেইটা খালি আপনাদের রিকল করে দেবো, এটার মাধ্যমে অ্যাকাউন্টিং হয়ে যাবে। ওকে স্যার। স্যার আপনি যেভাবে সহজভাবে বলছেন, আশা করি ক্লাস করলে আসলে পাশ করবো মনে হচ্ছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সামনের দিনে যেন আপনাদের সাথে যথা টাইমে আসতে পারি। শুভরাত্রি। ওকে ওকে স্যার, সালাম থ্যাংক আলাইকুম। ইউ স্যার, সালাম আলাইকুম। আল্লাহ হাফেজ।